হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি বর্ণালী, তোমাদের বায়োলজি মেন্টর। তো আজকে কি নিয়ে চলে এসেছি? আজকে নিয়ে চলে এসেছি ককরোচের পার্ট 2। পার্ট 1 এ আমরা কি পড়েছিলাম? ককরোচের ফুল মরফোলজি সম্পর্কে, তাই তো? আর পার্ট 2 তে আমি কি নিয়ে এসেছি? ককরোচের অ্যানাটমি পার্ট। তো অ্যানাটমি পার্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। কিছুটা পার্ট আজকে পড়া হবে পার্ট 2 তে, আর বাকি পার্টটা পড়ানো হবে পার্ট 3 তে। তো 3 তে গিয়ে টোটাল ককরোচ পার্টটা আমাদের কমপ্লিট হবে এবং তারপর আমি নিয়ে আসবো একটা কোয়েশ্চেন সেশন, যেমনটা চ্যালেঞ্জ করেছিলাম আমি পার্ট 1 এ, তাই তো? তো আজকে কি স্টার্ট করছি? আচ্ছা, একটা কথা বলি, তোমরা যারা এখনো পার্ট 1 দেখোনি, পার্ট 1 না দেখলে কিন্তু তোমাদের অ্যানাটমি পার্ট বুঝতে অসুবিধা হবে। তো সুতরাং যারা দেখোনি তারা পার্ট 1টা দেখে এসো, তারপরে পার্ট 2টা দেখতে আসবে। তো শুরু করা যাক আজকে পার্ট 2, অর্থাৎ অ্যানাটমি। তো অ্যানাটমির মধ্যে আজকে কি কি টপিক আমরা পড়বো? তিনটে টপিক আজকে আমরা পড়বো। কি কি? এক হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র, সেকেন্ড ওয়ান ইজ ব্লাড ভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র, এবং লাস্ট রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। তো প্রথম আমরা কোনটা দিয়ে স্টার্ট করব? ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র দিয়ে। তো এখানে ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, পরিপাক তন্ত্রের ছবিটা কিন্তু দেখানো হয়েছে। আরশোলার পরিপাকতন্ত্রে কি কি পার্ট রয়েছে? এই টোটাল পরিপাকতন্ত্রকে তিনটে ভাগে ভাগ করা যায়। তো আগে বলি, পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? যে সিস্টেম বা তন্ত্রের মধ্যে খাদ্য গ্রহণ, অর্থাৎ যে খাবার খাচ্ছে আরশোলা, সেই খাবার গ্রহণ করা, সেই খাবারটাকে ডাইজেস্ট করা অর্থাৎ পরিপাক করা, এবং পরিপাকের পর কি হয়? অ্যাবজর্ব, যে ডাইজেস্ট হওয়া খাবারটা অ্যাবজর্ব হয়, মানে শোষণ হয়, আর বাকি অপাচ্য অংশ বা আনডাইজেস্টিভ ফুডটা বাইরে মলাশয় থেকে নির্গত হয়ে যায়। এই যে টোটাল প্রসিডিওরটা যে তন্ত্রের মধ্যে হচ্ছে বা যে সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে, তাকে আমরা বলছি পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম কটা ভাগে ভাগ বললাম আরশোলার? তিনটে পার্টে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভাগ করা হয়। এক, ফোরগাট বা স্টোমোডিয়ামও বলা হয়ে থাকে। নেক্সট, মিডগাট বা মেসেন্টেরন, অ্যান্ড হাইন্ডগাট বা প্রোক্টোডিয়াম। তো এই তিনটে পার্টে কিন্তু ভাগ করা হয়। যদি আমি বাংলায় বলি তাহলে ফোরগাট অর্থাৎ অগ্রপৌষ্টিক নালী, মিডগাট বা মধ্য পৌষ্টিক নালী, এবং হাইন্ডগাট বা পশ্চাৎ পৌষ্টিক নালী। তো ফার্স্টে আসছি ফোরগাট বা স্টোমোডিয়াম। এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কিউটিকল প্রেজেন্ট। কিউটিকল কার মধ্যে থাকে? ফোরগাট অর্থাৎ অগ্রপৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী, এই দুটোর ভেতরে কিউটিকল লেয়ার দেখতে পাওয়া যায়। এটা কিন্তু এনসিইআরটির একটা ইম্পর্টেন্ট লাইন। তো কিউটিকল কার মধ্যে প্রেজেন্ট? অগ্রপৌষ্টিক নালী অর্থাৎ ফোরগাট এবং হাইন্ডগাট, এই দুটোর মধ্যে কিউটিকল লেয়ার থাকে। কিউটিকল লেয়ার থাকে না কোথায়? মেসেন্টেরন অর্থাৎ মিডগাট বা মধ্য পৌষ্টিক নালীতে কিউটিকল লেয়ার দেখতে পাওয়া যায় না। তাহলে ফার্স্ট স্টার্ট করছি ফোরগাট বা স্টোমোডিয়াম অর্থাৎ অগ্রপৌষ্টিক নালী। তোমরা ছবিতে দেখো অগ্রপৌষ্টিক নালী। অগ্রপৌষ্টিক নালীর মধ্যে কি কি পড়ছে? তো এখানে মুখবিবরটা দেখানো সম্ভব হয়নি ছবিতে। মুখবিবর বা মাউথ পার্ট আমরা প্রিভিয়াস ভিডিওতে পড়েছিলাম মরফোলজিতে। মাউথ পার্ট কোথায় থাকে? ভেন্ট্রাল সাইডে। ভেন্ট্রাল সাইডে অর্থাৎ ক্লাইপিয়াসের দিকে মাউথ পার্টটা থাকে। তো এই মাউথ বা মুখ দিয়ে কি করছে? খাবারটা গ্রহণ করছে, ঠিক আছে? খাবার গ্রহণ করার পর কোথায় যায়? মুখবিবরে। মুখবিবর বা বুকাল ক্যাভিটি। মাউথ তারপর ভোকাল ক্যাভিটি, এই দুটো জায়গায় গেল। তাহলে মাউথ আর ভোকাল ক্যাভিটি এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ না, যেটা ভেন্ট্রাল সাইডে রয়েছে অর্থাৎ আরশোলার অঙ্কদেশে রয়েছে। তারপর কি আসছে? তারপর ফ্যারিংস। ফ্যারিংস মানে গলবিল। গলবিল কোথায়? এই জায়গাটাকে আমরা বলছি ফ্যারিংস, অর্থাৎ মুখবিবরের পরে যে অংশটা, আমাদেরও গলবিল রয়েছে তাই তো, মুখবিবরের পরের অংশটাকেই আমরা গলবিল বলি। তো আরশোলার ক্ষেত্রেও তাই। এই যে ফ্যারিংস বা গলবিল কোথায় রয়েছে? মুখবিবরের পরবর্তী যে পার্টটা, তাকে আমরা বলছি গলবিল। গলবিলের পর কি আসছি? গ্রাসনালী বা ইসোফ্যাগাস, ঠিক আছে? ইসোফ্যাগাস বা গ্রাসনালী ফ্যারিংস এর পরের অংশটাই। তারপর আসছে কি? এই যে বড় পার্টটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্রপ। ক্রপ, ক্রপের মধ্যে কি হয়? খাবারটা কিন্তু অনেকদিন স্টোর হয়ে থাকে। আমাদের যেমন থাকে পাকস্থলী বা স্টামাক, তেমনই এর ক্ষেত্রে কিন্তু ক্রপ। তাহলে ক্রপের পর কি রয়েছে? গিজার্ড। গিজার্ড কি বলছি? গিজার্ড এমন একটা জায়গা যেখানে 6টা কাইটেনেশিয়াস
টিথ দেখতে পাওয়া যায় বা দাঁত দেখতে পাওয়া যায়, কাইটিন নির্মিত 6টা দাঁত দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেমন মিক্সার গ্রাইন্ডার দেখেছো তোমরা, মিক্সির মধ্যে সবকিছু পেশাই হয়ে যায়, তো এরা যে খাবারটা খায়, খাবারটা কিন্তু এই গিজার্ডের মধ্যে এসে পেশাই হয়, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে এই পর্যন্ত যাচ্ছে আমাদের ফোরগাট বা স্টোমোডিয়াম। তাহলে কি কি বললাম, স্টোমোডিয়াম বা ফোরগাটের মধ্যে কি কি রয়েছে? এক রয়েছে মাউথ, মাউথের পর ভোকাল ক্যাভিটি, তারপর রয়েছে ফ্যারিংস, এইখান দিয়ে কি হচ্ছে খাবারটা আসছে। আরশোলা, আমি আগেরবার বলেছিলাম যে আরশোলা সব ধরনের খাবার খেতে পারে, তাই তো, যে কোনো খাবার, এমনকি এরা নিজেদের সাথীদের যারা মারা যায়, যে কোন মৃত আরশোলার দেহ কিন্তু এরা খেয়ে নেয় প্রয়োজনে, তাই এদের কি বলা হয়, ক্যানিবালিজম বলা হয় এই স্বভাবটাকে। আর এরা ওমনিভোরস, অর্থাৎ যে কোনো কিছু এরা খেয়ে নেয়, এমনকি কাপড়ের টুকরো, কাগজের টুকরো, যে কোনো খাবার এরা খেয়ে নেয়। তো সেই খাবারটাকে ডাইজেস্ট করতে হবে তো, তাই না? তাহলে মুখবিবর, মাউথ পার্ট, সেখান থেকে মুখবিবর, তারপরে আসছে ফ্যারিংস, ফ্যারিংস থেকে গ্রাসনালী অর্থাৎ ওসোফ্যাগাস হয়ে কোথায় আসছে, ক্রপের মধ্যে আসছে। তোমরা মনে রাখবে, ক্রপের মধ্যে কিন্তু খাবার 2 মাস ধরেও সঞ্চিত থাকতে পারে, ঠিক আছে? তাহলে ক্রপের পরে কোথায় আসছে, গিজার্ড, গিজার্ডের মধ্যে কি হয়, সমস্ত খাবারটা পেশাই হয়, ভালোভাবে মিক্সড হয়, কারণ এখানে কি রয়েছে, 6টা কাইটিন কাইটিন নির্মিত দাঁত রয়েছে, ঠিক আছে? তাহলে এই অবধি গেল ফোরগাট। নেক্সট আসবো মিডগাট বা মেসেন্টরন। মিডগাটকে কি বলা হয়, মধ্য পৌষ্টিক নালী, তাই তো? তাহলে মধ্য পৌষ্টিক নালীর মধ্যে কি কি রয়েছে, এই যে গিজার্ডের পরবর্তী অংশ থেকে স্টার্ট হচ্ছে মিডগাট, এখান থেকে ইলিয়ামের আগে পর্যন্ত, গিজার্ডের পর থেকে ইলিয়ামের আগে পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মধ্য পৌষ্টিক নালী। এটা একটা পার্টেই তৈরি, সেটাকে কি বলছি আমরা, মেসেন্টরন। এই যে নালীটা দেখতে পাওয়া যাচ্ছে, এই নালিকাটা বা টিবিউলকে আমরা কি বলছি, মেসেন্টরন বা মধ্য পৌষ্টিক নালী। মিডগাট, যার মধ্যে কি থাকে না, কিউটিকল থাকে না, মনে রাখবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই যে গিজার্ডের পরে অনেকগুলো বেশ কিছু সরু সরু নালিকা দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? এগুলোকে কি বলা হয়, এগুলোর নাম হচ্ছে হেপাটিক সিকা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হেপাটিক সিকা, এর সংখ্যা কতগুলো এটাও ইম্পর্টেন্ট, 6টা থেকে 8টা থাকতে পারে। এরকম 6টা থেকে 8টা যে সরু সরু নালিকা দেখতে পাওয়া যাচ্ছে বা কর্ষিকার মতন দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে হেপাটিক সিকা। কি কাজ করে এগুলো, এই যে ডাইজেস্ট করার জন্য, খাবারটাকে ডাইজেস্ট করার জন্য কিছু এনজাইম তৈরি করে থাকে বা কিছু জুস তৈরি করে, যেটা খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো এটা গেল হেপাটিক সিকা। হেপাটিক সিকার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি মেসেন্টেরন। খাবারটা কি হচ্ছে, ডাইজেস্টিভ যে ফুডটা, এখানে কি হয়েছে, ডাইজেস্টিভ ফুড রয়েছে, আনডাইজেস্টিভ ফুড মিক্সড হয়ে রয়েছে, তাই তো? এখানে কি হয়, ডাইজেস্টিভ ফুড বা যেটা ডাইজেস্ট হয়ে গেছে সেটার অ্যাবজর্পশন হয়। তাহলে খাবারের অ্যাবজর্পশন কোথায় হয়, মেসেন্টেরনে হয়। আমাদের ক্ষেত্রে খাবারের অ্যাবজর্পশন কোথায় হয়, ক্ষুদ্রান্তে। আমরা পড়েছিলাম পাকস্থলী বা স্টামাকের পরে আসে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত বা ক্ষুদ্রান্তেরও ইলিয়াম রয়েছে, সেখানে কি হয়, খাবারের অ্যাবজর্পশন হয়। আর এখানে মেসেন্টেরনে বা মধ্য পৌষ্টিক নালী বা মিডগাটে খাবারের অ্যাবজর্পশন হচ্ছে। এরপর কি হবে, এরপর এই মেসেন্টেরনের পরবর্তী অংশ অর্থাৎ ইলিয়াম থেকে স্টার্ট করে এই রেকটাম পর্যন্ত অংশকে কি বলা হচ্ছে, হাইন্ড গাট বা পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে পশ্চাৎ পৌষ্টিক নালীর মধ্যে 3টে পার্ট রয়েছে, কি কি, ইলিয়াম, কোলন, রেকটাম। কি বললাম, ইলিয়াম, কোলন, রেকটাম, এই 3টে জিনিস নিয়ে কি তৈরি, হাইন্ড গাট বা পশ্চাৎ পৌষ্টিক নালী। তারপরে এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কালো রঙের বেশ কিছু সরু সরু নালিকা, এখানে কিন্তু কি রয়েছে, হেপাটিক সিকা, 6টা থেকে 8টা। এখানে কি রয়েছে, এখানে এই অংশটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিবিউলস। এটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের কোনো পার্ট নয়, ঠিক আছে? এখানে থাকে, এটা কি করে, রেচনে সাহায্য করে, এক্সক্রেশনে সাহায্য করে। এ কি করে, ব্লাড থেকে যে দূষিত পদার্থ বা এদের দূষিত পদার্থ কি, রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, মেইন এদের ইউরিক অ্যাসিড, আমরা যখন এক্সক্রিটরি সিস্টেম পড়বো তখন পড়বো। এরা কি করে, ব্লাড থেকে ইউরিক অ্যাসিড বা নাইট্রোজেনাস কিছু সাবস্টেন্সেস নিয়ে এখান থেকে নির্গত করে। অর্থাৎ এদের একটাই, এই যে অ্যানাস বা পায়ু বলা হচ্ছে, অ্যানাস হচ্ছে যে ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত। তো এই একই
ছিদ্র দিয়ে কিন্তু রেচন পদার্থ অর্থাৎ মূত্র ত্যাগ হয় এবং খাবারের যে অপাচ্য অংশ আনডাইজেস্টিভ ফুড সেটা একই জায়গা দিয়ে কিন্তু নির্গত হয়। তাই এই যে ম্যালপিজিয়ান নালিকাকে কিন্তু আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ফেলবো না। ম্যালপিজিয়ান নালিকা এর সংখ্যাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি 100 থেকে 150টা প্রেজেন্ট থাকে। কোথায়? মেসেন্টেরনের পরেই 100 থেকে 150টা ম্যালপিজিয়ান নালিকা থাকে, যেটা রেচনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কি গেল? মেসেন্টেরন গেল। মেসেন্টেরনের পর কি রয়েছে? মেসেন্টেরনের পর এই তিনটে অংশ নিয়ে গঠিত, এই অংশটাকে বলছি আমরা হাইন্ড গার্ড বা প্রোক্টোডিয়াম, এটা হচ্ছে আরেকটা নাম। তাহলে কি কি নিয়ে তৈরি? ইলিয়াম, কোলন, রেকটাম। রেকটামকে বাংলায় কি বলা হয়? মলাশয় বলা হয়। এখানে গিয়ে কি হচ্ছে? মলটা সঞ্চিত হয় এবং অ্যানাস বা পায়ুর মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তো এটা ছিল টোটাল ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম একবার আমরা এই ছোট্ট ছকের মধ্যে দিয়ে দেখে নিই কোথা দিয়ে খাবারটা যাচ্ছে। ফার্স্ট কি বললাম? মাউথ পার্ট, মাউথ থেকে ভোকাল ক্যাভিটি, তারপর আসছে ফ্যারিংস বা গলবিল, ইসোফ্যাগাস বা গ্রাস নালী, তারপর আসছে ক্রপে যেখানে খাবারটা সঞ্চিত থাকছে, 2 মাসও সঞ্চিত থাকতে পারে। তারপর আসছে গিজার্ডে, গিজার্ডটা খুব ইম্পর্টেন্ট জায়গা। গিজার্ডে কি থাকে? 6টা কাইটিন নির্মিত দাঁত থাকে যার মাধ্যমে খাবারটা পেশাই করা হয়। ঠিক আছে, গিজার্ডের আরেকটা নাম হচ্ছে প্রোভেন্টিকুলাস, এটাও তোমরা মনে রাখবে। গিজার্ডের আরেকটা নাম হচ্ছে প্রোভেন্টিকুলাস। আচ্ছা, এই অবধি গেল ফোরগাট বা অগ্রপৌষ্টিক নালী। তারপর আসছে মেসেন্টেরন বা মিডগাট। মেসেন্টেরনে কি হচ্ছে? খাবারের অ্যাবজর্পশন হচ্ছে, ডাইজেস্টিভ ফুডের অ্যাবজর্পশন হয়। তারপর আনডাইজেস্টিভ ফুডটা কোথায় চলে যাচ্ছে? হাইন্ড গাটে। হাইন্ড গাটে কি কি রয়েছে? ইলিয়াম, কোলন, রেকটাম। এই তিনটে দিয়ে কি হচ্ছে? অ্যানাস বা পায়ুর মাধ্যমে দেহের বাইরে নির্গত হচ্ছে। তো এটা ছিল আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেম। নেক্সট আমরা কিসে আসবো? নেক্সট সিস্টেম হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেম। তো এবার আসছে সার্কুলেটরি সিস্টেম বা ব্লাড ভাস্কুলার সিস্টেম, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র। কাকে বলা হয় সংবহন তন্ত্র? যে অঙ্গগুলোর মধ্যে দিয়ে রক্ত সংবহন হয় তাদেরকে একত্রে বলা হয় রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। তো এখানে সার্কুলেটরি সিস্টেম জানার আগে আগে আমরা ব্লাড সম্পর্কে একটু কিছু জেনে নিই। তো আরশোলার যে ব্লাড বা রক্ত দেখতে পাওয়া যায় তার একটা স্পেসিফিক নাম আছে, কি বলা হয়? হিমোলিম্ফ বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, আরশোলার রক্তকে কি বলা হয়? হিমোলিম্ফ বলা হয়। কেন বলা হয়? এর মধ্যে কোনো রঞ্জক পদার্থ থাকে না, অর্থাৎ হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন না থাকায় এদের রক্তটা কি হয়? বর্ণহীন হয়ে থাকে, কোনো কালার থাকে না, কালারলেস। তো এই রকম রক্তের মধ্যে কি কি উপাদান থাকে? এদের মধ্যে রক্ত রস থাকে অর্থাৎ প্লাজমা, আর থাকে রক্তকণিকা। রক্তকণিকাগুলো কি না? হিমোসাইট। 3 ধরনের হিমোসাইট দেখতে পাওয়া যায়। তো যেহেতু এর মধ্যে হিমোগ্লোবিন অর্থাৎ রঞ্জক থাকে না, তো এখানে কিন্তু অক্সিজেন পরিবহন করে না রক্ত। ঠিক আছে, কিন্তু এদের যে প্লাজমা, প্লাজমা কিন্তু CO2 পরিবহন করতে পারে। তো এটা গেল এদের রক্ত। এবার আসি হিমোসিল সম্পর্কে। হিমোসিল কি? এই কোশ্চেনটাও তোমরা অনেক জায়গায় পাবে। হিমোসিল কাকে বলা হয়? হিমোসিল আর হিমোলিম্ফের মধ্যে গোলাবে না। হিমোসিল কাকে বলা হয়? হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বর, অর্থাৎ আরশোলার যে দেহ ক্যাভিটি গুলো, যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে হিমোলিম্ফ রক্ত দ্বারা পূর্ণ থাকে, সেই জায়গাগুলোকেই বলা হচ্ছে হিমোসিল। অর্থাৎ হিমোলিম্ফ বা রক্ত দ্বারা পূর্ণ যে ফাঁকা গহ্বর গুলো দেখতে পাওয়া যায় তাদেরকে কি বলা হচ্ছে? হিমোসিল। তো ব্লাড গেল, হিমোসিল গেল। এবার তোমরা এদের সংবহন তন্ত্র বা হৃৎপিণ্ডের গঠনটা আগে দেখে নি। হৃৎপিণ্ডের গঠনটা কেমন হয়? তো এটা হচ্ছে ছবিটা, হৃৎপিণ্ডের গঠন। এদের হৃৎপিণ্ড 13টা চেম্বার নিয়ে তৈরি হয়। এখানে রেড কালারের ছোট 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 চেম্বার অনেকগুলো দেখতে পাচ্ছ। এখানে টোটাল কটা চেম্বার রয়েছে? 13টা চেম্বার রয়েছে। এগুলো কি? হার্ট। এই 13টা চেম্বারকে একসাথে কি বলা হচ্ছে? এদের হৃৎপিণ্ড বা হার্ট। এবার এই 13টা চেম্বারের পাশে দুপাশে কিছু পেশি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে কি বলা হয়? অ্যালারি পেশি। হৃৎপিণ্ডের পাশে যে পেশি থাকে তাকে বলা হয় অ্যালারি পেশি। অ্যালারি পেশির সংখ্যা কত? সংখ্যাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সংখ্যাগুলো মনে রাখতে হবে। অ্যালারি পেশির সংখ্যা হচ্ছে 12 পেয়ার বা 12 জোড়া থাকে। হার্ট হচ্ছে 13টা চেম্বার, আর
একটা চেম্বার ছাড়া বাকি প্রত্যেকটাতে দেখো অ্যালারি পেশি বা অ্যালারি মাসল রয়েছে। তো এটা গেল হার্টের গঠন। এবার একদম ওপরে যে চেম্বারটা রয়েছে, হার্টের চেম্বারটা, সেই চেম্বারটা দেখো ব্রেনের সাথে কানেক্টেড। এটাকে বলা হয় অ্যান্টেরিয়র অ্যাওর্টা বা অগ্র ধমনী। ঠিক আছে, এর সাহায্যে কি হয়, এই যে হৃৎপিণ্ড দিয়ে যে রক্ত সংবহন হচ্ছে, রক্তটা কোথায় পৌঁছায়? মস্তিষ্কে পৌঁছায়। ঠিক আছে, এবার তাহলে আমরা রক্ত সংবহন তন্ত্রটা দেখে নেব। তার আগে একটা কথা বলি, এই যে প্রত্যেকটা চেম্বার, আমি চেম্বার গুলোকে বড় বড় করে দেখিয়েছি। এই যে চেম্বারের যে প্রত্যেকটা ছিদ্র দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা চেম্বারের নিচে কি দেখতে পাওয়া যায়? একটা করে ছিদ্র দেখতে পাওয়া যায়। এটার নাম কি? অস্টিয়া। প্রত্যেকটা চেম্বারের নিচে যে ছিদ্র রয়েছে ওটাকে বলা হয় অস্টিয়া। আর দু রকমের ভালভ দেখতে পাওয়া যায়। কি কি? এখানে দেখো, এই যে ওপরে যেটা রয়েছে এই পোর্শনটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার ভালভ, আর এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যারিকুলার ভালভ। ঠিক আছে, দু রকমের ভালভ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যারিকুলার ভালভ, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ভালভ। ভেন্ট্রিকুলার ভালভটা কেমন প্রকৃতির হয়ে থাকে? এরকম প্রকৃতির, অর্থাৎ নিচ থেকে রক্তের ফ্লো এলে এটা খুলে যাবে, কিন্তু রক্ত কখনো ব্যাক আসতে পারবে না, কারণ এটা বন্ধ। পেছন থেকে কিন্তু যতই ফোর্স আসুক না কেন এটা কিন্তু খুলবে না, নিচ থেকে ফোর্স আসলে এটা খুলে যাবে, অর্থাৎ খুলে গিয়ে অ্যারিকুলার ভালভটা কিন্তু খোলা থাকছে। অ্যারিকুলার ভালভ দিয়ে ওপরের দিকে রক্ত সংবহন হয়, অর্থাৎ নিচ থেকে ওপরে রক্ত সংবহন হয়। রক্ত কোন দিক থেকে যাচ্ছে? নিচ থেকে উপরের দিকে। তাহলে প্রত্যেকটা হার্টের অস্টিয়া দিয়ে, অর্থাৎ এই ভেন্ট্রিকুলার ভালভ খুলে যাচ্ছে, ভেন্ট্রিকুলার ভালভ দিয়ে দিয়ে অরিকুলার ভালভ দিয়ে দিয়ে ওপরে রক্ত কোথায় চলে যাচ্ছে? মস্তিষ্কে। তাহলে এখানে ছবিটা চার্টটা দেখে নিই আমরা, রক্ত কোথা থেকে কোথায় সংবহন হয়। ফার্স্ট হৃৎপিণ্ড থেকে আমি স্টার্ট করছি। হৃৎপিণ্ডের প্রত্যেকটা চেম্বার হয়ে কোথায় যাচ্ছে? মহাধমনী বা অ্যাওর্টায় যাচ্ছে। অ্যাওর্টা থেকে হেড সাইনাস বা মস্তক মহাধমনী, মস্তকের মধ্যে পৌঁছাচ্ছে। এটা হেড, এখান থেকে কোথায় চলে গেল? হেড পোর্শনে চলে গেল। মহাধমনী থেকে কোথায় আসছে? হেড থেকে চলে যাচ্ছে পেরিভিসারাল বা পেরিস্টার্নাল হিমোসিল। একটু আগে আমরা পড়েছি হিমোসিল কাকে বলে। হিমোসিল হচ্ছে দেহ গহ্বর বা ফাঁকা স্থানগুলো। এই ছবিটার দিকে তাকাও, এই যে এখান থেকে রক্ত হৃৎপিণ্ড দিয়ে কোথায় গেল? এদিকে গেল। এটা হচ্ছে হেড পোর্শন। হেড পোর্শন থেকে কোন দিকে আসছে রক্ত? এদিকে আসছে। এইগুলোকে কি বলা হচ্ছে? হিমোসিল বা ফাঁকা ফাঁকা যে দেহ গহ্বরগুলো রয়েছে তার মধ্যে দিয়ে রক্তটা চলে আসে। এসে এই যে পেরিভিসারাল বা পেরিস্টার্নাল হিমোসিল বলা হয় এই নিচের অংশটাকে। তারপরে চলে যাচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, অর্থাৎ এই অংশটা। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে পুনরায় রক্ত আবার চলে যাচ্ছে কোথায়? হার্টে বা হৃৎপিণ্ডে। এদের কিন্তু সার্কুলেটরি সিস্টেম খুবই সিম্পল, কোনো কিছু নেই। জাস্ট হার্ট, হার্ট থেকে মহাধমনী, মহাধমনী থেকে মস্তিষ্কে, মস্তিষ্ক থেকে হিমোসিল বা দেহগহ্বরের মধ্যে, দেহগহ্বর থেকে আবার পেরিকার্ডিয়াল সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যাচ্ছে। ভেরি ভেরি সিম্পল। তো এইটা হচ্ছে এদের সার্কুলেটরি সিস্টেম। তো খুবই সহজ এটা, সার্কুলেটরি সিস্টেমে বেশি কিছু তোমাদের মনে রাখার মতো নেই। তো এবার নেক্সট কিসে আসবো? নেক্সট আসবো রেসপিরেটরি সিস্টেম, খুবই ইম্পর্টেন্ট। তো এবার আসছি শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। আরশোলা শ্বসন তন্ত্র কাকে বলা হয়? যে সমস্ত অঙ্গগুলো শ্বসন কার্যে সাহায্য করছে তাদেরকে একত্রে বলা হচ্ছে শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তো আরশোলা শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমে কটা অংশ দেখতে পাওয়া যায়? টোটাল 3টে অংশ দেখতে পাওয়া যায়। কি কি? এক হচ্ছে স্পিরাকলস বা শ্বাস ছিদ্র, নেক্সট ট্রাকিয়া বা শ্বাসনালী, আর হচ্ছে ট্রাকিয়ালস। তো এই 3টে অংশ নিয়ে কিন্তু শ্বসন তন্ত্র গঠিত। আমরা এর আগে মরফোলজিতে পড়েছিলাম যে আরশোলার দেহের টোটাল 10 জোড়া স্পিরাকল বা শ্বাস ছিদ্র দেখতে পাওয়া যায়, যার মধ্যে 2 জোড়া অবস্থান করছিল বক্ষে অর্থাৎ থোরাক্সে, আর বাকি 8 জোড়া ছিল অ্যাবডোমেন বা উদর গহ্বরে। তো এখানে ছবিটা দেখে নাও, এই যে টোটাল ছবিটা, এখানে এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত হচ্ছে বক্ষ। ঠিক আছে, এই অবধি হচ্ছে বক্ষ। বক্ষের কি কি পার্ট রয়েছে আমরা থোরাক্সে পড়েছিলাম? প্রোথোরাক্স, মেসোথোরাক্স অ্যান্ড মেটাথোরাক্স। এই যে 3টে পার্ট, প্রোথোরাক্স, মেসোথোরাক্স অ্যান্ড মেটাথোরাক্স, বক্ষের 3টে পার্ট। এই বক্ষের দুটো ভাগে 2 জোড়া শ্বাসছিদ্র বা স্পিরাকল দেখতে পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে মেসোথোরাক্সে, মানে 1 জোড়া, এটাকে বলা হচ্ছে মেসোথোরাসিক স্পিরাকল, এই দুটোকে। আর মেটাথোরাক্সে যে দুটো শ্বাসছিদ্র রয়েছে তাদেরকে বলা হচ্ছে মেটাথোরাসিক স্পিরাকল। তাহলে বক্ষে যে 2 জোড়া শ্বাসছিদ্র থাকে, কোথায় কোথায় থাকে? 1 জোড়া থাকে মেসোথোরাক্সে,
আর এক জোড়া থাকে মেটাথোরাক্সে। তো এটা গেল 2 জোড়া শ্বাস ছিদ্র। এরপর বাকি 8 জোড়া কোথায় বলেছিলাম? অ্যাবডোমেন, অর্থাৎ এখান থেকেই শেষ অংশটা পর্যন্ত বলা হচ্ছে উদরগহ্বর বা অ্যাবডোমেন। অ্যাবডোমেনের মধ্যে কি রয়েছে? বাকি 8 জোড়া শ্বাস ছিদ্র রয়েছে। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 জোড়া, এপাশে 8টা এপাশে 8টা, 8 জোড়া শ্বাস ছিদ্র বর্তমান রয়েছে। এটাকে কি বলছি? প্রথম অ্যাবডোমিনাল স্পিরাকেল। অ্যাবডোমেনের প্রথম স্পিরাকেল এটা বা শ্বাস ছিদ্র, আর এটা হচ্ছে অষ্টম অ্যাবডোমিনাল স্পিরাকেল। তো এই প্রত্যেকটা শ্বাস ছিদ্র কি দেহের বাইরে উন্মুক্ত, অর্থাৎ বাইরের পরিবেশ থেকে অক্সিজেন এই শ্বাস ছিদ্র দ্বারা দেহের ভেতরে প্রবেশ করে। তো এটা গেল স্পিরাকেলস। তো এই এক একটা স্পিরাকেল যদি দেখি আমরা জুম করে কেমন দেখতে হয়, তো এটা হচ্ছে একটা স্পিরাকেল। এই যে এই টোটালটাকে বলা হচ্ছে শ্বাস ছিদ্র। এই শ্বাস ছিদ্র ধরি, এটা যদি শ্বাস ছিদ্র হয় তো এটা একটা গোলাকার কাইটিন প্লেট নিয়ে তৈরি। কি? কাইটিন প্লেট, যেটার নাম কি? পেরিট্রিম। অর্থাৎ এই যে শ্বাস ছিদ্র, এর বাইরে যে গোলাকার কাইটিন নির্মিত প্লেট রয়েছে, এটার নাম হচ্ছে পেরিট্রিম। এর ভেতর দিয়ে কি হচ্ছে? শ্বাস বায়ু ভেতরে প্রবেশ করছে। এবার ভেতরে দেখো একটা ফাঁকা প্রকোষ্ঠ বা গহ্বর রয়েছে। এই জায়গাটাকে কি বলা হচ্ছে? অ্যাট্রিয়াম। শ্বাস ছিদ্রের পরের গহ্বরটাকে বলা হচ্ছে কি? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের মধ্যে দুটো ব্রিস্টলি প্লেট রয়েছে, ব্রিসল যুক্ত দুটো প্লেট রয়েছে। এগুলো কি করে? যে বায়ুটা প্রবেশ করে, বায়ুটাকে ফিল্টার করতে সাহায্য করে। তো এই ব্রিসল প্লেটের মধ্যে দিয়ে অ্যাট্রিয়াম হয়ে কোথায় চলে যাচ্ছে না? ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে আমাদের পরবর্তী অংশ। যে প্রত্যেকটা শ্বাস ছিদ্র দেখো ভেতরে অসংখ্য ট্রাকিয়া আমি দেখিয়েছি, এই ব্ল্যাক কালারের যা যা দেখিয়েছি টোটালটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে। তো ট্রাকিয়া কি? ট্রাকিয়া কিভাবে তৈরি হয়? দেহের যে ত্বক অর্থাৎ এপিডার্মিস থেকেই তৈরি হয়। এপিডার্মিস বা ত্বকগুলো ইনভ্যাজিনেশন অর্থাৎ ভাঁজ ভাঁজ হয়ে এই ট্রাকিয়া তৈরি করে। ট্রাকিয়ার মধ্যে, ট্রাকিয়া তো এক ধরনের টিউব, ঠিক আছে? এই টিউবের মধ্যে আর একটা লেয়ার থাকে। কি লেয়ার? কিউটিক্যাল লেয়ার প্রেজেন্ট। ট্রাকিয়ার ভেতরে কি থাকে? কিউটিক্যাল লেয়ার প্রেজেন্ট থাকে। তাহলে আমাদের স্পিরাকেল হলো, ট্রাকিয়া গেল। এরপর আসছি ট্রাকিওলস। ট্রাকিওলস কাকে বলা হয়? এই ছবিটার দিকে তাকাও। এখানে দেখো এই যে একটা স্পিরাকেল বা শ্বাস ছিদ্র, শ্বাস ছিদ্র দিয়ে কি হচ্ছে? এটা অ্যাট্রিয়াম গহ্বর, যে ফাঁকা স্থানটা। তারপর আসছি এই যে ট্রাকিয়া। ট্রাকিয়ার পর কি হচ্ছে? এটা আরো শাখা প্রশাখায় ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে এইগুলোকে কি বলছি আমরা? ট্রাকিওলস। ট্রাকিওলসে কিন্তু কিউটিক্যাল লেয়ার বা কাইটিন লেয়ার থাকে না, ঠিক আছে? এটা খুবই পাতলা। ট্রাকিয়ার থেকে অনেকটা পাতলা ট্রাকিওলস। কি করে? এর ডিরেক্ট কলা কোষের মধ্যে প্রবেশ করা যায়। কলা কোষের মধ্যে কি হয়? এর মধ্যে যে শ্বাস বায়ু রয়েছে, শ্বাস বায়ু ব্যাপন প্রক্রিয়ায় কলা কোষে প্রবেশ করে। তো এইভাবে কিন্তু মানে এদের শ্বসন প্রক্রিয়াটা হয়ে থাকে। কি হচ্ছে? স্পিরাকেল দিয়ে শ্বাস বায়ু প্রবেশ করছে। এদের সংকোচন প্রসারণের জন্য, দেহের সংকোচন প্রসারণের জন্য শ্বাস ছিদ্র উন্মুক্ত এবং বন্ধ হয়, ঠিক আছে? তাহলে এই স্পিরাকেলের মধ্যে দিয়ে কি হচ্ছে? শ্বাস বায়ু প্রবেশ করলো, দিয়ে ট্রাকিয়া হয়ে ট্রাকিওলস দিয়ে কোথায় পৌঁছে যাচ্ছে? কলা কোষে পৌঁছে যাচ্ছে। তো এই ছিল টোটাল রেসপিরেটরি সিস্টেম। এবার এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আর একটা কথা বলি। এই যে বক্ষে যে দুজোড়া স্পিরাকেল দেখতে পাওয়া যায়, মেসোথোরাসিক স্পিরাকেল আর মেটাথোরাসিক স্পিরাকেল, এদের কিন্তু দুজোড়া ঢাকনাও থাকে। এই চারটে যেটা দুজোড়া শ্বাস ছিদ্র রয়েছে, দুজোড়া শ্বাস ছিদ্রের মধ্যে ঢাকনা প্রেজেন্ট। কিন্তু আমি যদি উদরগহ্বরে যে শ্বাস ছিদ্রগুলো রয়েছে 8 জোড়া, তার মধ্যে কোনো প্রকার ঢাকনা দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? তাহলে এটা ছিল আরশোলার রেসপিরেটরি সিস্টেম। তো আজকের পার্ট 2 এখানেই কমপ্লিট করছি। নেক্সট পার্ট 3 তে আমরা বাকি সিস্টেমগুলো সম্পর্কে পড়বো। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।